একটি ছেলে যার কাছে একটি জুতো কেনার টাকা ছিল না, যে সবসময় ফুটো জুতোতে খবরের কাগজ ঢুকিয়ে ব্যবহার করত। একইভাবে তার কাছে কোনো থাকার জায়গা ছিল না, সে সব সময় একটি ভাঙা গাড়ির মধ্যে বসবাস করত। কিন্তু সে হার মানেনি, বরং এটাকেই তার জীবন মনে করে সে তার চেষ্টা চালিয়ে গেছে। এবং একদিন সে এমন একটি জিনিস করে ফেলে যার ফলে শুধু দেশেই নয় বরং পুরো ওয়ার্ল্ডে তার নাম ছড়িয়ে পড়ে এবং তাকে নিয়ে মানুষ গর্ব করতে শুরু করে দেয়। আর এটা একটা সত্যি ঘটনা। হাই, দিস ইজ নবী অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য বয় ইন দ্য বোট। গল্পটা শুরু হয় একটি বয়স্ক মানুষকে দেখিয়ে, যে কিনা একটি চেয়ারের মধ্যে বসে রয়েছে। আর এই বয়স্ক মানুষটির নাম জো র্যাঞ্চ। জো এক মনে তার সামনে থাকা নদীর দিকে তাকিয়ে রয়েছে, যেখানে তার গ্র্যান্ডসন নৌকা চালানো প্র্যাকটিস করছে। আর এই ধরনের নৌকা চালানোকে রোয়িং বলা হয়। এখন জো তার গ্র্যান্ডসনকে এক মনে দেখতে থাকে এবং তার মনে পড়ে যায় তার সুন্দর অতীতের কথা। আর এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সালটা হল 1936। ওয়াশিংটন রাজ্যের সিয়েটল শহরে একটি ছেলেকে দেখানো হয় যার নাম জো। জো এই শহরে একটি ধ্বংস হয়ে যাওয়া গাড়ির মধ্যে বসবাস করে, কিন্তু তার মানে এটা নয় তার বাড়ি নেই এবং তার ফ্যামিলি নেই। আসলে তার বাবাও রয়েছে, কিন্তু তার মা অল্প বয়সে ক্যান্সারের কারণে মরে গেছে। আর এই কারণে তার বাবা দ্বিতীয় বিয়ে করে নেয় এবং বর্তমানে যে তার সৎমা, সে জোকে মোটেও পছন্দ করে না এবং একইভাবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর এই কারণে বর্তমানে জো এই গাড়ির মধ্যেই বসবাস করছে। আর এমনই এক সকালে সে সবার প্রথমে ঘুম থেকে উঠে তার পায়ের জুতোটায় একটি নিউজ পেপার সেট করে, কারণ জুতোটা ফুটো হয়ে গেছে। এবং তারপর হাতে একটি বই নিয়ে সেখানকার লোকাল কলেজে চলে যায়, কারণ সে বর্তমানে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এখন জো সবার প্রথমে কলেজে গিয়ে ক্লাস অ্যাটেন্ড করে এবং স্যারের বলা কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করে। কিন্তু যেহেতু তার কোনো ইনকাম সোর্স নেই, তাই স্বাভাবিকভাবেই সে চিন্তা করতে থাকে সে এই কলেজের ফিগুলো কিভাবে দেবে। আর এই কারণে তার পড়াতে মন বসে না। তাই সে তার বন্ধু রজারের সাথে এই টপিক নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়। এখন এইসবের মধ্যে এই ক্লাসে একটি মেয়ে বসে থাকে যার নাম জেসি। আর জো এই জেসি নামের মেয়েটিকে পছন্দ করে। এক কথায় বলতে গেলে সে তার ক্রাশ। কিন্তু বর্তমানে তার মাথায় চিন্তা থাকার কারণে সে জেসির দিকে তাকায় না, আর এটা জেসির খারাপ লেগে যায়। যাই হোক, জো ক্লাস শেষ করে সবার প্রথমে কলেজের ক্যান্টিনে চলে যায়। কিন্তু সে যখন তার পকেট চেক করে এবং দেখে তার পকেটে মাত্র অল্প কিছু টাকায় পড়ে রয়েছে, যেটা দিয়ে সে কোনরকম খাবার কিনতে পারবে না। আর এই কারণে সে না খেয়ে পুনরায় তার গাড়িতে ফিরে আসে এবং একটি হেরিকেন জ্বালিয়ে সে তার পড়াশোনা শুরু করে দেয়। কিন্তু সে বুঝতে পারে তাকে এবার একটি কাজ খুঁজতেই হবে। তাই সকাল হলে সে কলেজে না গিয়ে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। সে এমন একটি ঠিকানায় চলে যায় যেখানে বেশ কিছু ওয়ার্কারকে নিযুক্ত করা হচ্ছে, কিন্তু সেখানে গিয়ে সে চান্স পায় না, কারণ অলরেডি সেখানে কয়েকশো ওয়ার্কার কাজের জন্য রয়েছে। তাই সে বাধ্য হয়ে আবারও কলেজে ফিরে আসে এবং এখানে এসে সে আরও চিন্তায় পড়ে যায়, কারণ প্রিন্সিপাল তাকে নোটিশ দেয়। আর সেটা হলো তার কলেজের ফি এখনও বাকি রয়েছে, তাই সে যেন খুব শীঘ্রই সেটা পেমেন্ট করে দেয়। প্রিন্সিপাল জোয়ের পরিস্থিতিটা ভালোভাবে জানে, তাই সে তাকে পরামর্শ দেয় সে যেন একটি পার্ট টাইম জব খুঁজে নেয় এবং একইভাবে তাকে ওয়ার্নিংও দেয় সে যদি এই টাকা পেমেন্ট করতে না পারে তবে সে আর এই কলেজে পড়তে পারবে না। এখন এই কথা শুনে জো সবার প্রথমে তার বন্ধু রজারের সাথে কথা বলে, কিন্তু রজার তাকে জানায় সে অনেক জায়গায় ফোন করেছে কিন্তু কোথাও কোনো রকম কাজ খুঁজে পায়নি। স্বাভাবিকভাবেই জোয়ের মনটা খারাপ হয়ে যায় এবং সে পুনরায় ফিরে আসে। পরের দিন জো যখন কলেজে যায়, জেসি নামের মেয়েটি এবার জোয়ের সাথে ইচ্ছে করে কথা বলে, কিন্তু জো বেশ নার্ভাস হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি জেসি তার সাথে ইচ্ছে করে কথা বলবে। এখন এর মধ্যে রজার জোয়ের কাছে একটি খবর নিয়ে আসে। সে জানায় সে একটি কাজের খোঁজ পেয়েছে, আর সেটা হল রোয়িং চালানো, অর্থাৎ সেই নৌকোগুলো চালানো। আর এটা যদি সে করে তবে শুধুমাত্র টাকাই নয় বরং সাথে একটি থাকার জায়গাও পেয়ে যাবে। কিন্তু সমস্যা হলো এই কাজ করার জন্য তাকে আগে একটি টিমে জয়েন করতে হবে এবং যেখান থেকে কিছু এক্সপার্ট মানুষ তাদেরকে বেছে নেবে। এখন পরের দিন সকালে এই দুই বন্ধু এই কাজের জন্য একটি নির্দিষ্ট লোকেশনে চলে যায়, যেখানে আগের থেকেই কয়েকশো ছেলে উপস্থিত থাকে এবং তারাও এখানে কাজের জন্য এসছে। এখন রজার তার বন্ধুকে এটা জানায় না এই কয়েকশো ছেলের মধ্যে থেকে মাত্র 8 জন ছেলে এই কাজটা পাবে, কারণ সে তার বন্ধুর মন ভাঙতে চায় না। কিন্তু এই সত্যিটাও সে বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না, কারণ এখানকার কোচ এদেরকে জানিয়ে দেয় তারা এই কয়েকশো ছাত্রের মধ্যে দিয়ে মাত্র 8 জনকে সিলেক্ট করবে এবং সেই 8 জন হবে সবচেয়ে শক্তিশালী ছেলে, কারণ তাদের যে কাজ সেটা খুবই কঠিন।
কোচ তাদেরকে বোঝায় তাদেরকে রোয়িং করতে হবে, অর্থাৎ এক ধরনের নৌকো যার সাহায্যে রেসিং প্রতিযোগিতা করা হয়, যেখানে তাদেরকে জিততে হবে। কোচ তাদেরকে বলে, আমরা প্রথমে তোমাদের সবাইকে এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ দেব, কিন্তু আস্তে আস্তে আমরা সেই সব ছেলেদেরকে বাদ দিয়ে দেব যারা দুর্বল, এবং সব শেষে আমরা 8 জনকে বেছে নেব। এখন এই সব কিছু শুনে জো কিছুটা হতাশ হলেও সে হাল ছাড়ে না, কারণ এটাই একমাত্র উপায় তার আর্থিক পরিস্থিতিটা কিছুটা ঠিক করা। এরপর কোচ এদের প্রত্যেকের রেজিস্ট্রেশন কমপ্লিট করে এবং একইভাবে প্রত্যেককে এখানকার ড্রেস পরিয়ে দেয়, যার উপর তাদের প্রত্যেকের আলাদা আলাদা নম্বর থাকে। কোচ এদের প্রত্যেককে 16 জন করে আলাদা গ্রুপে ভাগ করে দেয় এবং তাদেরকে দিয়ে পুশ আপ, সিট আপ এবং দৌড় সবকিছুই করাতে শুরু করে দেয়, কারণ তারা যেই কাজটা করতে যাবে সেটা খুবই কঠিন এবং তার জন্য শরীরটাকে ফ্লেক্সিবল এবং স্ট্রং করতে হবে। এরপর কোচ তাদেরকে দিয়ে নৌকা চালানো প্র্যাকটিস শুরু করে দেয়, আর এটা করতে গিয়ে ছেলেগুলো বুঝতে পারে কোচের কথা একদম সত্যি, কারণ এটা খুবই কষ্টকর একটি কাজ। এখন এই প্র্যাকটিস শেষ হলে জো সবার প্রথমে কোচের সাথে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে সে যদি এই কাজের জন্য সিলেক্ট হয়ে যায় তবে সে কত টাকা স্যালারি পাবে, সে কি সেই টাকা দিয়ে কলেজের ফি পেমেন্ট করতে পারবে। এখন এই কথা শুনে কোচ কিছুটা অবাক হয়ে যায়, কারণ এরকম প্রশ্ন সে আগে কখনো শুনেনি। তাই সে জোকে বোঝায় সে এখনো সিলেক্ট হয়নি, তাই সে যেন এইসব চিন্তা না করে মন দিয়ে প্র্যাকটিস করে যায়। রাত হলে রজার তাকে খাবার খাওয়ার জন্য অফার করে, কিন্তু জো তাকে না করে দেয়। সে জানায় তার কোনো খিদে নেই এবং এরপর জো এমন একটি জায়গায় চলে যায় যেখানে গরিব মানুষদেরকে খাবার দেওয়া হয়, যারা কিনা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। জো সেই লাইনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে যখন দেখে এখানে খাবার যেই ছেলেটি দিচ্ছে সে আর কেউ নয়, স্বয়ং তাদের গ্রুপের একটি ছেলে, যে কিনা রোয়িং প্র্যাকটিস করে, তাই সে সঙ্গে সঙ্গে পুনরায় বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে এই দুই বন্ধু পুনরায় কলেজে চলে যায়, কিন্তু আগের দিন ট্রেনিং করার কারণে তাদের পুরো শরীর ব্যথা হয়ে গেছে, তাই তারা ভালোভাবে হাঁটতে চলতেও পারে না। এবং একইভাবে প্রফেসর যখন লেকচার দিতে থাকে ঠিক তখনই তারা দুজন সামনে থাকা বেঞ্চের মধ্যে ঘুমিয়ে পড়ে, যার ফলে প্রফেসর এদেরকে বকা দিয়ে ঘুম থেকে ওঠায়। পরের দিন এরা দুজন আবারও প্র্যাকটিস করতে চলে যায়, আর এবারও তাদেরকে আগের দিনের মতোই প্রতিটা জিনিস করানো হয়। এখন এই প্র্যাকটিস শেষ করে জো যখন কলেজে আসে, জেসি নামের মেয়েটি আরও একবার তার সাথে দেখা করে এবং এবার সে জানতে পেরেছে জো বর্তমানে পড়াশোনার সাথে সাথে রোয়িং প্র্যাকটিস করছে। তাই সে তাকে বলে, তুমি যদি রোয়িং প্র্যাকটিসে চান্স পেয়ে যাও তবে আমায় কথা দাও তুমি আমায় নৌকা করে ঘুরতে নিয়ে যাবে। এখন এই কথা শুনে জো বেশ লজ্জায় পড়ে যায়, কিন্তু সে তাকে কথা দেয় সে যদি চান্স পায় তবে অবশ্যই তাকে ঘুরতে নিয়ে যাবে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং অবশেষে সেই দিনটা চলে আসে যেদিন কোচ সেই 8 জন ছেলের নাম ঘোষণা করবে। এখন এই ছেলেগুলো খুব বেশি টেনশনে থাকে, বিশেষ করে জো এবং তার বন্ধু রজা। কিন্তু এই টেনশন বেশিক্ষণ থাকে না, কারণ কোচ এই 8 জনের নাম ঘোষণা করে দেয়, যাদের মধ্যে রজার এবং জোয়ের নামটাও থাকে, যেটা শুনে এরা দুজন বেশ খুশি হয়ে যায়। এরপর এই 8 জন ছেলে একসাথে মিলে একটি পার্টি করে এবং এরপর রাত হলে জো কথা মতো জেসিকে নৌকা করে ঘুরতে নিয়ে যায়। আর এখানে জো প্রথমবার তাকে জানায় এই নৌকা সে শখ করে চালাচ্ছে না, বরং তার টাকার দরকার, আর এই কারণে সে রোয়িং প্র্যাকটিস করছে। এখন এই কথায় জেসিকা খুব বেশি গুরুত্ব দেয় না, বরং সে বলে, তুমি খুব শীঘ্রই ফেমাস হয়ে যাবে এবং তারপর হয়তো তুমি আমায় ভুলে যাবে। কিন্তু জো তাকে একটা কথাই বলে, আমি চেষ্টা করলেও এটা পারবো না। আর এই কথায় জেসিকা খুব বেশি খুশি হয়ে যায়। পরের দিন কোচ এই দুই বন্ধুকে থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেয়, যেটা দেখে জো খুব বেশি খুশি হয়ে যায়, কারণ সে বহুদিন পর এরকম বিছানায় ঘুমোতে পারবে। এরপর কোচ এই প্রত্যেকটা ছেলেকে তাদের নিজস্ব পজিশনগুলো বুঝিয়ে দেয় এবং কোথায় বসে তারা এই নৌকাটা চালাবে সেই সব কিছুই তাদেরকে বুঝিয়ে দেয়। একইভাবে একটি ছেলের সাথে তাদের পরিচয় করায়, যার নাম গ্যালেন। আর গ্যালেন এদের প্রত্যেককে কন্ট্রোল করবে এবং এরপর এই ছেলেগুলোর একটি স্পেশাল ট্রেনিং শুরু হয়ে যায়, যেখানে কোচ এদেরকে আসল টিমের সাথে রেসিং করায়, যাতে তারা বুঝতে পারে তাদেরকে কত স্পিডে এই বোটটা চালাতে হবে এবং একইভাবে তাদেরকে আর কি কি ইমপ্রুভ করতে হবে। এখন এই ট্রেনিং শেষ হলে প্রত্যেকটা ছাত্র যার যার ঘরে ফিরে যায়, কিন্তু জো একমাত্র যে ঘরে ফেরে না, বরং এখানে থাকা একটি কার্পেন্ট্রি শপে চলে যায়, যেখানে গিয়ে সে দেখে তাদের এই রেসের জন্য একটি নতুন নৌকা তৈরি করা হচ্ছে। আসলে জো এখানে ট্রেনিং করছে ঠিকই, কিন্তু সে কোনো টাকা পয়সা পাচ্ছে না, তাই তার লক্ষ্য সে যে করেই হোক টাকা ইনকাম করতে চায়। আর এই কারণে এই নৌকা বানানোর পদ্ধতি সে মন দিয়ে দেখতে শুরু করে দেয়। এই কার্পেন্ট্রি শপে একজন বয়স্ক মানুষ থাকে এবং সে তাকে বোঝায়, তোমার যদি এতে ইন্টারেস্ট থাকে তাহলে সময় করে মাঝে মাঝে এখানে চলে এসো এবং আমায় এই কাজে হেল্প করো,
পরের দিন কোচ এই প্রত্যেকটা ছেলেকে আবারও ট্রেনিং করাতে শুরু করে দেয় এবং সে তাদেরকে বোঝায় কিভাবে নৌকাতে থাকা প্রত্যেকটা ছেলেকে এক নিয়মে কাজ করতে হবে এবং এমনটা করলেই নৌকাটি সোজা যাবে। আর এভাবেই জোয়ের প্রতিটা দিন কাটতে থাকে। সকাল হলে সে কলেজে চলে যায় এবং তারপর সে ট্রেনিং করে এবং বাকি সময়টুকু সে সেই কার্পেন্ট্রি শপে কাজ করে। কিন্তু সপ্তাহের প্রত্যেকটা দিন সে এই নিয়ম পালন করে না, বরং কোচ মাঝে মাঝে এই ছেলেদেরকে দিয়ে অন্য কাজ করায় এবং সেই দিন সেই ট্রেনিংটা বন্ধ রাখে। আর এই কাজগুলো হলো তাদের মিটিং রুমটা পরিষ্কার করা এবং সেখানে বিভিন্ন রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজিয়ে মন ভালো করা। অর্থাৎ এই দিনে তারা ইচ্ছে মতো কাজ করতে পারবে। এখন এই গ্রুপে একটি ছেলে থাকে যে কিনা পিয়ানো খুব ভালো বাজাতে পারে, কিন্তু এই গ্রুপের মেম্বাররা এই জিনিসটা জানত না। তাই সে যখন প্রথমবার এদের সামনে বাজায় প্রত্যেকে অবাক হয়ে যায়। পরের দিন কোচ একটি ব্ল্যাকবোর্ডে হিসেব করতে থাকে সে কোন ছেলেটিকে কোন পজিশনে বসাবে। আসলে এতদিন ট্রেনিং করার পরও সে খুব ভালো রেজাল্ট পাচ্ছে না যেমনটি সে আশা করেছিল। কিন্তু কার্পেন্ট্রি শপে সেই বয়স্ক লোকটা কোচকে পরামর্শ দেয় সবসময় ছেলেদের দোষ হবে এমনটা ভাবলে হবে না। কখনো কখনো যে তাদেরকে লিড করে তার উচিত তার প্ল্যান নতুনভাবে সাজানো, তাহলে হয়তো একটু ভালো রেজাল্ট হতে পারে। আর এই কথা শুনে কোচের মাথায় নতুন বুদ্ধি চলে আসে। তাই সে গ্যালন নামে সেই ছেলেটিকে তার অফিসে ডাকে যে কিনা এই জুনিয়র টিমকে লিড করছে এবং তাকে সমস্ত রকম প্ল্যান ভালোভাবে বুঝিয়ে দেয়। এরপর তারা আবারও প্র্যাকটিস করতে শুরু করে দেয়। আর এভাবেই আরও কয়েকটা দিন কেটে যায় এবং কোচ লক্ষ্য করে এই ছেলেগুলো আগের চাইতে অনেকটা বেটার পারফরমেন্স দিচ্ছে। তাই পরের দিন সকালে কোচ এই ছেলেগুলোকে একটি নতুন বোর্ড দেখায় এবং জানায় এটাই হলো তাদের সবকিছু। তাই তাদেরকে সবার প্রথমে এটাকে ভালোবাসতে শিখতে হবে এবং সম্মান করতে শিখতে হবে। একইভাবে কোচ তাদেরকে জানায় মাত্র এক সপ্তাহের মধ্যে তাদের প্রথম প্রতিযোগিতার ডেট রয়েছে আর এই প্রতিযোগিতা হবে ক্যালিফোর্নিয়ার সাথে। এরপর একটা সপ্তাহ কেটে যায় এবং প্রতিযোগিতার সময় চলে আসে। যদিও এটা জুনিয়র টিমের প্রতিযোগিতা, কিন্তু যেহেতু এরা প্রথম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাই প্রত্যেকের মধ্যে আলাদা টেনশন থাকে। একইভাবে চারপাশে দর্শকের সংখ্যা অনেক বেশি থাকে। এখন এই প্রতিযোগিতা শুরু হলে ক্যালিফোর্নিয়ার টিম প্রথম দিকে অনেকটা গ্যাপ তৈরি করে ফেলে এবং সে আগে চলে যায়। কিন্তু এতে ওয়াশিংটন টিম অর্থাৎ জোয়ের টিম খুব বেশি চিন্তা করে না। আসলে তাদের প্রধান গ্যালন তাদেরকে এটাই বুঝিয়েছে প্রথম দিকে তারা বিপরীত টিমকে ফলো করে এগিয়ে যাবে এবং শেষে গিয়ে তারা তাদের শক্তি সবার সামনে প্রকাশ করবে এবং তারা তাদের প্ল্যান মতোই কাজ করে। রেসের বেশিরভাগ অংশটাই ওয়াশিংটনের টিম পিছন পিছনে থাকে, কিন্তু যখন 75% এরিয়া কভার হয়ে যায় ঠিক তখনই ওয়াশিংটন টিমের পাওয়ার বাড়তে শুরু করে এবং এই ছেলেগুলোর শক্তি এতটাই বেড়ে যায় যার ফলে প্রত্যেকে অবাক করে দিয়ে তারা এই প্রতিযোগিতায় জিতে যায়। এমনকি কোচও অবাক হয়ে যায়, কারণ এই প্ল্যানটি ছিল গ্যালনের, যেটা কিনা কোচ জানত না। এখন এই জিতে যাওয়ার আনন্দে প্রত্যেকটা ছেলে একটি পার্টির আয়োজন করে এবং সেখানে তাদের যার যার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। কিন্তু এদের মধ্যে একটি ছেলে এমন থাকে যে কিনা পিয়ানো বাজাতে পারে এবং সে একটু বেশি লাজুক থাকে, যার কারণে তার কোনো গার্লফ্রেন্ড নেই। আর এই কারণে সে পার্টির এক পাশে চুপচাপ বসে থাকে, যেটা দেখে গ্যালনের মোটেও ভালো লাগে না। তাই সে তাকে জোরপূর্বক সেই পিয়ানোটা আরও একবার তাকে দিয়ে বাজায়, যার ফলে এই ঘরে থাকা প্রতিটা মেম্বার খুব বেশি খুশি হয়ে যায়। একই সময় জো এবং জেসিকা এখানে আনন্দ করতে থাকে, কিন্তু জেসিকার এই হইচই মোটেও পছন্দ হয় না, তাই সে জোকে নিয়ে বাইরে চলে যায়। অন্যদিকে একই সময় কোচ এই রোয়িং খেলার পুরনো ভিডিওগুলো মন দিয়ে দেখে এবং সে লক্ষ্য করে তার জুনিয়র টিম যেমনভাবে আজ খেলছে সেটা কোনো সিনিয়র টিমের চাইতে কম কিছু নয়। আর এই কারণে পরের দিন কোচ ইচ্ছে করে তার জুনিয়র টিম এবং তার সিনিয়র টিমের মধ্যে একটি রেসিং প্রতিযোগিতার আয়োজন করে। স্বাভাবিকভাবে সিনিয়র টিম এই খেলায় খুবই কনফিডেন্টে থাকে, কিন্তু সময় আসলে সেই কনফিডেন্ট নষ্ট হয়ে যায়, কারণ জুনিয়র টিম একবার নয় দুবার নয় বরং 3 বার তাদের টিমকে হারিয়ে দেয়। আর এই সব ঘটনা কোচকে আরও একবার অবাক করে দেয়। তাই রাত হলে সে ডিসাইড করে আপকামিং অলিম্পিকে সে সিনিয়র টিমকে পাঠাবে না, বরং জুনিয়র টিমকে পাঠাবে। এখন এই কথা শুনে তার সহযোগী কোচ তার বিরোধ করে, কারণ কয়েকটা ম্যাচ দেখে এত বড় ডিসিশন নেওয়াটা সবচেয়ে বড় ভুল হবে। আর তাছাড়াও তাদের ক্লাব থেকে এটা কখনোই মানবে না। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো যদি তারা এই জুনিয়র টিম পাঠিয়ে হেরে যায় তবে হয়তো তাদের এই জবটাও তাদের কাছ থেকে চলে যাবে। পরের দিন সকালে কোচ একটি প্রেস কনফারেন্স করে, যেখানে সে জুনিয়র টিমের এবং সিনিয়র টিমের অনেক সুনাম করে এবং জানায় তারা বিগত 20 বছর ধরে তারা কোন রকম অলিম্পিক মেডেল জিততে পারেনি, কিন্তু এবার তার বিশ্বাস তারা এটা জিততে পারবে। আর এই কাজ করবে তাদের জুনিয়র টিম।
প্রথম দিকে এখানে থাকা প্রতিটা মানুষই এটাই মনে করছিল যে এবার সিনিয়র টিম অলিম্পিকে যাবে, কিন্তু যখন তারা শুনতে পায় জুনিয়র টিম এই অলিম্পিকে যাবে তখন তারা অবাক হয়ে যায়। এমনকি এই কমিটির সদস্যরা কোচের সাথে বিরোধিতা করতে শুরু করে দেয়। তারা কোচের সাথে কথা বলে এবং বোঝায় বিগত 4 বছর ধরে একটি টিম এই অলিম্পিকের জন্য প্র্যাকটিস করে যাচ্ছে, কিন্তু আজ কয়েকটা ম্যাচের ফলাফল দেখে তুমি এত বড় ডিসিশন নিতে পারো না। কিন্তু কোচ তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় এই দুটো টিমই তার টিম, তাই সে কি করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। পরের দিন সকালে জেসিকা আরও একবার জোয়ের সাথে দেখা করে এবং এবার সে সবার প্রথমে অলিম্পিকের কথাটা তাকে জিজ্ঞাসা করে, কারণ এত বড় একটা খবর এত তাড়াতাড়ি চলে আসবে সে সেটা কখনোই ভাবেনি। কিন্তু জো জেসিকার কথায় খুব বেশি মনোযোগ দেয় না, বরং তার চোখ চলে যায় বাইরের একজন ব্যক্তির ওপর, আর এই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং জোয়ের বাবা। জো বেশ অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি তার বাবাকে এখানে সে দেখতে পাবে। তাই সে দৌড়ে তার সাথে দেখা করতে চলে যায়, কিন্তু তার বাবা তার সাথে ঠিক তেমনভাবেই কথা বলে যেমনটা কোনো সাধারণ মানুষ অন্য একটি সাধারণ মানুষের সাথে কথা বলে, অর্থাৎ তার বাবা আর তার ছেলের ওপর কোনরকম দয়া মায়া নেই। আর এটা জো বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে ফিরে আসে। স্বাভাবিকভাবেই জোয়ের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু সে জানে এখন তাকে মন খারাপ করলে চলবে না, কারণ তার উপর অনেক বড় দায়িত্ব রয়েছে, বিশেষ করে অলিম্পিক জিততে হবে। তাই পরের দিন সকালে সে তার বন্ধুদের সাথে এবং কোচের সাথে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং ট্রেনে ওঠার আগে প্রত্যেকটা ছেলের ফ্যামিলি থেকে তাদের বাবা মায়েরা এগিয়ে দিতে আসে। কিন্তু জো একমাত্র যার ফ্যামিলি থেকে কেউই আসে না, শুধুমাত্র তার সাথে জেসিকা থাকে। তাই সে জেসিকাকে একটি কেস করে এবং তারপর সে ট্রেনে উঠে পড়ে। এরপর এরা যখন নিউ ইয়র্কে পৌঁছায় তারা সেখানে গিয়েও তাদের প্র্যাকটিস শুরু করে দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে এসে তাদের প্র্যাকটিস আরও খারাপ হয়ে যায়। কোচ মনে করে হয়তো নার্ভাসের কারণে এমনটা হচ্ছে, কিন্তু বারবার প্র্যাকটিস করার ফলেও তাদের পারফরমেন্স ভালো হয় না। তাই রাত হলে কোচের ঘুম আসে না, কারণ প্রত্যেকটা মানুষ তাকে এই ডিসিশন নিতে মানা করেছিল, কিন্তু সে নিজের ইচ্ছেই এই সবকিছু করেছে। তাই আজ যদি ছেলেগুলো জিততে না পারে তবে খুবই খারাপ হয়ে যাবে। পরের দিন সকালে এরা আরও একবার প্র্যাকটিস শুরু করে দেয়, আর এবার কোচ ভালোভাবে লক্ষ্য করে এবং বুঝতে পারে এরা প্রথম 500 মিটার খুব সুন্দরভাবে যাচ্ছে এবং তারপরে 500 মিটার তারা তাদের তালমিল হারিয়ে ফেলছে, এবং বিশেষ করে জো যে সবার প্রথমেই এই কাজটা করছে। তাই কোচ তার সাথে কথা বলে, কিন্তু জো সম্পূর্ণ অস্বীকার করে। তাই কোচ তাকে কড়া শব্দে জানিয়ে দেয় সে যদি দ্বিতীয়বার এমনটা করে তবে সে তাকে এই টিম থেকে বাদ দিয়ে দেবে, এবং অদ্ভুত ব্যাপার জো তাকে জানিয়ে দেয় এতে তার কিছু যায় আসে না। আর এই কথা শুনে কোচ খুব রেগে যায়, তাই সে সঙ্গে সঙ্গে জোকে বের করে দেয় এবং অন্য একটি ছেলেকে তার জায়গায় দিয়ে দেয়। রুমে গেলে রজার তাকে খুব বকা দেয়। সে তাকে বোঝায় তোমার উচিত এখনই কোচের কাছে গিয়ে ক্ষমা চাওয়া, কারণ তোমার কাছে কোনো রাস্তা নেই। তোমাকে বাড়ি ফিরতে হলেও ট্রেনের টিকিট দরকার হবে এবং সেই টিকিট কেনারও তোমার কাছে টাকা নেই। এখন এই সব কথাবার্তার মধ্যে সেই বয়স্ক কার্পেন্ট্রি শপের মানুষটি চলে আসে, যে এখানে তাদের সাথে নিউ ইয়র্কে এসছে এবং সে আবারও একটি নতুন নৌকা তৈরি করছে। তাই বয়স্ক মানুষটি জোকে তার কার্পেন্ট্রি শপে নিয়ে যায় এবং তাকে বোঝায় আসলে ইতিমধ্যে সে জানতে পেরেছে জো তার টিম ছেড়ে চলে যাচ্ছে। তাই সে তাকে বোঝায় তোমার বাবা এবং তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। সে তোমার ফ্যামিলি ছেড়ে এবং তোমাকে ছেড়ে চলে গেছে এবং আজ তুমি এই টিম ছেড়ে চলে যাচ্ছ, যেটা কিনা একটি ফ্যামিলির মতো, আর এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। এখন এই কথা জোয়ের মনে গেঁথে যায়। সে বুঝতে পারে সে সত্যি কত বড় ভুল করছে। তাই পরের দিন সকাল হলেই জো সবার প্রথমে কোচের সাথে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায়। একইভাবে জানায় তার ফ্যামিলি বলতে কেউ নেই, শুধুমাত্র এই টিম ছাড়া, তাই সে কখনোই ছেড়ে যেতে পারবে না। এখন এই কথা শুনে কোচ আরও একবার তাকে তার দলে নিয়ে নেয়। পরের দিন এদের প্রত্যেককে আরও একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়, যেখানে তাদের মতোই একাধিক টিম থাকে। আর এই প্রতিযোগিতা কোনো সাধারণ প্রতিযোগিতা নয়, বরং এর গুরুত্ব অনেক বেশি, কারণ এখানে যেই টিম জিততে পারবে সেই অলিম্পিকে যেতে পারবে। আর এই কারণে এই খেলা লাইভ আপডেট রেডিওতেও প্রচার করতে শুরু করে দেয়, এবং একইভাবে ওয়াশিংটনে বসে থাকা জেসিকা এই প্রচার মন দিয়ে শুনতে থাকে, কারণ সেও জানে এই প্রতিযোগিতাটা কতটা গুরুত্বপূর্ণ। এখন প্রতিযোগিতা শুরু হলে আগের মতনই ওয়াশিংটনের টিম সবার পিছনে থাকে এবং বাকি টিমগুলো তাদের আগে চলে যায়। দূরে বসে থাকা কোচ খুব বেশি টেনশন করে, কারণ একই প্ল্যানে তারা আগের বার জিতেছিল ঠিকই, কিন্তু এবার তাদের সামনের টিমগুলো খুবই শক্তিশালী। তাই সময়ের সাথে সাথে তার টেনশন বাড়তে থাকে। কিন্তু অর্ধেক রাস্তা পার করার পর গ্যালন তার টেকনিক ব্যবহার করতে শুরু করে দেয়।
সে প্রত্যেককে জানায় তারা যেন গর্জে ওঠে এবং তাদের 100% শক্তি ব্যবহার করতে শুরু করে দেয়। এখন কথা মতো এই 8 জন ছেলে তাদের সর্বশক্তি দিয়ে এই নৌকা চালাতে শুরু করে দেয় এবং এক এক করে টিমকে তারা পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। আর এইসব দেখে প্রত্যেকটা দর্শক এবং কোচ অবাক হয়ে যায়, এমনকি কমেন্টেটর পর্যন্ত অবাক হয়ে যায় যখন এরা প্রত্যেককে হারিয়ে দিয়ে প্রথম স্থান অধিকার করে ফেলে। এখন এরপর এত বড় জয়ের কারণে মিডিয়ারা এই প্রত্যেকটা ছেলের ইন্টারভিউ নেয় এবং যখন তারা জয়ের ইন্টারভিউ নেয় তখন সে সবার প্রথমে একটাই কথা বলে, তার লক্ষ্য এই প্রতিযোগিতা জেতা নয় বরং গোল্ড মেডেল নিয়ে আসা, আর সে শুধুমাত্র তার গার্লফ্রেন্ড জেসিকার জন্য এটা করতে চায়। এখন রেডিও শুনতে থাকা জেসিকা এই কথা শুনে অবাক হয়ে যায় এবং খুশি হয়ে যায়, কিন্তু এই খুশি কোচের মুখে বেশিক্ষণ থাকে না যখন সে জানতে পারে তাদের টিমকে বার্লিনে নিয়ে যাবার জন্য ইউএস রোয়িং অলিম্পিক চেয়ারম্যানের কাছে টাকা নেই। আসলে বার্লিনে তাদের অলিম্পিকের প্রতিযোগিতাগুলো আয়োজিত করা হয়েছে এবং সেখানেই তাদের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে, তাই চেয়ারম্যান তাদেরকে জানায় তাদেরকে যেতে হলে $5,000 জোগাড় করতে হবে, নয়তো অন্য যে কোনো টিম এই অলিম্পিকের জন্য চলে যাবে। এখন এই কথা শুনে কোচ খুব বেশি চিন্তায় পড়ে যায়, সে বুঝতে পারে না সে কি করবে এবং বেশ কিছুক্ষণ আলোচনা করার পর তার মাথায় একটি বুদ্ধি আসে, আর সেটা হলো সে প্ল্যান করে প্রতিটা নিউজ পেপারে তাদের এই পরিস্থিতির কথা ছড়িয়ে দেবে এবং সাধারণ মানুষের কাছ থেকে তারা সাহায্য নেবে, এমনকি সাহায্য তোলার জন্য স্বয়ং এই রোয়িং টিমের খেলোয়াড়রা তাদেরকে হেল্প করবে। এখন কোচ তার প্ল্যান মতো কাজ করে ফেলে, সে সবার প্রথমে নিউজ পেপারে এই সব কিছু ছাপিয়ে দেয় এবং তারপর 8 জন খেলোয়াড় বিভিন্ন শহরে গিয়ে সাহায্য তুলতে শুরু করে দেয়। এমনকি এই প্ল্যান এতটাই সাকসেসফুল হয়ে যায় যার ফলে সাধারণ মানুষ তাদেরকে হেল্প করতে শুরু করে দেয়। একইভাবে জেসিকা এবং তার বান্ধবীরা এই কাজে হেল্প করতে শুরু করে দেয় এবং এর মধ্যে জোয়ের বাবাও থাকে, কিন্তু এত কিছু করার পরও তাদের $300 কম পড়ে যায়, যার ফলে কোচ আরও একবার চিন্তায় পড়ে যায়। কিন্তু তখনই রুমে সেই কোচ চলে আসে যে কিনা ওয়াশিংটন টিমের সাথে হেরে গিয়েছিল এবং প্রত্যেককে অবাক করে দিয়ে সে তার পকেট থেকে $300 তাদেরকে দিয়ে দেয় এবং জানায়, তোমরা জিতে যাবার পর এই টাকা পুনরায় আমায় ফেরত দিয়ে দিও। আর এই বলে হাসি মুখে এখান থেকে চলে যায়। এখন এরা প্রত্যেকে খুব খুশি হয়ে যায় এবং এরপর তারা বার্লিনে পৌঁছে যায়। কিন্তু ওপেনিং সেরেমনির সময় চলে আসলে এদের গ্রুপের একজন ছেলে যে কিনা নৌকার একদম সামনে বসে নৌকা চালাচ্ছিল, যার নাম ডন, সে খুব অসুস্থ হয়ে যায়। কোচ বুঝতে পারে ওপেনিং সেরেমনি ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা তাদের পরবর্তী খেলাগুলো, তাই সে ডনকে এই রুমের মধ্যেই বিশ্রাম করতে বলে এবং বাকিরা ওপেনিং সেরেমনিতে চলে যায়। পরের দিন সকালে ডন কিছুটা সুস্থ হয়ে যায় এবং এই অবস্থাতেই সে সেমিফাইনাল খেলার জন্য তৈরি হয়ে যায়। কোচ প্রথম দিকে মনে করে হয়তো ডনের অসুস্থ শরীর থাকার কারণে এবার তাদের জিতে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে এই 8 জন ছেলে খুব সহজেই এই সেমিফাইনাল জিতে যায়। পরের দিন জার্মানি এবং বেশ কিছু টিমের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং এই খেলা জো এবং তার প্রতিটা সহযোগী বন্ধু ভালো করে লক্ষ্য করতে থাকে, কারণ এই প্রতিযোগিতায় যে জিতবে তাদের সাথেই তাদেরকে ফাইনাল খেলতে হবে এবং অবশেষে তাদের ধারণা সঠিক হয়ে যায়। এই খেলায় জার্মানি জিতে যায়, কিন্তু সমস্যা হল ডনের শরীর ইতিমধ্যে আরও বেশি খারাপ হয়ে যায়। কোচ সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তি করে দেয় এবং সে জানায় আগামী 2 দিনের মধ্যে যদি তার শরীর ঠিক না হয় তবে তাকে বিকল্প রাস্তা খুঁজতে হবে এবং এটা মোটেও ভালো হবে না। এমনকি তাদের সমস্যা এই অবধি শেষ হয় না, বরং কোচ জানতে পারে তাদের টিমকে ফাইনালে নদীর সাইডের পজিশন দেওয়া হবে, কিন্তু নিয়ম অনুযায়ী যেই টিম সবার প্রথমে কোয়ালিফাই করবে সে তার পজিশন ইচ্ছে মতো বাঁচতে পারবে। কিন্তু এখানে কমিটি মেম্বাররা এই নিয়ম লঙ্ঘন করে ফেলে এবং তাদের নির্দেশ মতো কোচকে এই ডিসিশন মেনে নিতে হয়। এখন ফাইনাল মোট 6টি টিমের মধ্যে হবে, আর এই টিমগুলোর মধ্যে 3টি টিম খুবই নামকরা, আর সেই টিমগুলো হল সুইজারল্যান্ড, গ্রেট ব্রিটেন এবং জার্মানি। এখন যেহেতু এই অলিম্পিক খেলাটা জার্মানিতে করা হচ্ছে, তাই জার্মানির টিমের প্রত্যেকটা খেলোয়াড়দের কনফিডেন্ট অনেকটাই বেশি থাকে। অন্যদিকে আমেরিকান টিমের কনফিডেন্ট কিছুটা হলেও কম থাকে, কারণ তাদের একটি খেলোয়াড় ডন যে খুবই অসুস্থ এবং তাকে নিয়ে তাদেরকে এই ম্যাচ জিততে হবে। এখন প্রত্যেকটা টিমের কোচ তাদের খেলোয়াড়দের মোটিভেট করতে শুরু করে দেয় এবং একইভাবে আমেরিকান টিমের কোচ তাদেরকে বলে, তোমরা এতদিন যা শিখে এসছো সেই একই রকম জিনিস এখানেও করবে, কিন্তু মাথায় রাখবে এটা তোমরা দেশের জন্য করছো। কিন্তু শেষে গিয়ে ফলাফল যাই হোক তাতে মন খারাপ করবে না, কারণ তোমরা এখন অব্দি যা যা করেছো সবকিছুই গর্বের বিষয়। এখন এভাবেই খেলা শুরু হয়ে যায়, কিন্তু আমেরিকান টিম স্টার্টিং একটু দেরি করে ফেলে এবং অন্যদিকে গ্রেট ব্রিটেন এবং জার্মানি
সবার প্রথমে থাকে, আর এই দূরত্ব অনেকটাই বেড়ে যায় যখন ডন ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু সামনে বসে থাকা গ্যালন তাদেরকে কন্টিনিউ মোটিভেট করে যায় এবং তারই চেষ্টায় সফলতা চলে আসে। একটা সময় ডন এবং বাকি ছেলেগুলো একদম গর্জে ওঠে এবং খুব দ্রুত গতিতে এই নৌকা চালাতে শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো স্টার্টিং দেরি করার কারণে তাদের মধ্যে দূরত্ব অনেকটাই বেশি হয়ে গেছে। কিন্তু তবুও এই ছেলেগুলো হার মানে না, তারা কন্টিনিউ চেষ্টা চালিয়ে যায় এবং শেষ মুহূর্তে এসে তিনটে টিম, যাদের মধ্যে একটি হল জার্মানি, দ্বিতীয়টি হল গ্রেট ব্রিটেন এবং তৃতীয়টি হল আমেরিকা, একসাথে প্রবেশ করে, যার ফলে তারা চোখের দেখাতে ডিসাইড করতে পারে না কে এই ম্যাচ জিতেছে। এবং এরপর তারা ভিডিও ফুটেজ ভালোভাবে চেক করে এবং সবশেষে তারা ঘোষণা করে এই ম্যাচ এবং অলিম্পিক আমেরিকা জিতে গেছে। আর এই ঘোষণা শুনে ডন, যে কিনা অসুস্থ ছিল, সেও সুস্থ হয়ে যায়, কারণ এটা কোনো সাধারণ ব্যাপার নয়। একইভাবে ওয়াশিংটনে প্রত্যেকটা মানুষ আনন্দ করতে শুরু করে দেয়। অন্যদিকে বিপরীত পাশে হিটলার, যে কিনা কনফিডেন্টে এই খেলা দেখছিল, সে হতাশ হয়ে যায়। এদিকে জো, যে কিনা তার কেরিয়ার নিয়ে চিন্তা করছিল, এই অলিম্পিকে গোল্ড মেডেল জেতার পর তার জীবন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এমনকি এরপর সে অনেক রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিটা প্রতিযোগিতায় তাদের টিম জিতে যায়। এরপর জো তার গার্লফ্রেন্ড জেসিকাকে বিয়ে করে নেয় এবং একইভাবে এই মুভিটা পুনরায় বর্তমানে ফিরে যায়, যেখানে বয়স্ক জো তার গ্র্যান্ডসনকে মন দিয়ে দেখছিল। আর এখন জো সম্পূর্ণ একা হয়ে গেছে, কারণ তার স্ত্রী জেসিকা এখন আর বেঁচে নেই। আর এই কারণে সে তার বেশিরভাগ সময়টাই তার গ্র্যান্ডসনের সাথে কাটিয়ে দেয়। আর এই মুভিটা এবং এই সত্যি গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সবশেষে আমরা দেখি জো এবং জেসিকার অরিজিনাল ফটো। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে। আবার দেখাবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ পারেন।